আসল জায়গাটা ঢুকছে এখান থেকে প্রশ্ন আসে। বাংলা স্বরধ্বনি বা স্বরকে প্রকৃতগত দিক দিয়ে না দুটি ভাগে ভাগ করা যায়। আমরা এর আগের ক্লাসে জেনেছি সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। ওই দুটো ছাড়াও আর একটা হয়, সেটা হচ্ছে প্লুতস্বর। কিন্তু যদি বলা হয় প্রকৃতিগত দিক দিয়ে অরিজিনালি, তখন হবে দুটো ভাগে। একটা হবে মৌলিক স্বর, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে যৌগিক স্বর, অর্থাৎ যৌগিক স্বরধ্বনি। এই স্বর মানেই হচ্ছে স্বরধ্বনি। ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে যে বাংলা স্বরধ্বনি বা স্বরকে প্রকৃতিগত দিক দিয়ে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। খুব ভালো করে যদি তোমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো খুলে নিয়ে দেখো, তাহলে দেখতে পাবে এখানে বাংলা, কোথায় গেলি রে, বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির সচিত্র বর্গীকরণ করো। কি লেখা আছে? কোন স্বরধ্বনির কথা বলা হয়েছে? মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলো। তাহলে এখানেই লুকিয়ে আছে খেলাটা। বাংলাতে মৌলিক স্বরধ্বনির মোট সংখ্যা হচ্ছে 7খানা। এই 7খানা জায়গাটাকে আমাদেরকে চিত্র সহযোগে দেখাতে হবে, আর আজকের ক্লাস হবে সেটাই। এখানে ভালো করে দেখো, প্রশ্ন একটা আছে, কোথায় গেল? বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী এর শ্রেণীকরণ। তো সেটা যখন আমরা যাব ব্যঞ্জন ধ্বনিতে, তখন আমরা ঢুকব। চলে আসো। হ্যাঁ, কি বলছো? ওটা তোমার নেটওয়ার্কের প্রবলেম মা আমার, বেরিয়ে নিয়ে ঢুকে যাও। তাহলে কি হলো না, আমরা জানলাম যে বাংলা স্বরধ্বনি বা স্বরকে প্রকৃতিগত দিক দিয়ে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক স্বর, একটা হচ্ছে যৌগিক স্বর। তাহলে আমাদেরকে ঢুকতে হবে মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি মানে কি? প্রথম কথা মনে রাখবে, এই যে মৌলিক যে শব্দটা, এর ভিতরেই না উত্তরটা লুকিয়ে রয়েছে। মৌলিক মানেই হচ্ছে যেটা সৃষ্টিটা কোনো কপিরাইট নয়, মানে এটা আমার হৃদয় থেকে বেরিয়েছে। বলে না যে তোমার মৌলিক চিন্তাধারা নেই, তোমার মৌলিক চিন্তাধারা নিয়ে এসো। মৌলিক চিন্তাধারা মানে হচ্ছে যেটা অন্য কারোর উপর ডিপেন্ড থাকবে না, বা অন্য কারো কাছ থেকে সে নেবে না, সে নিজে নিজেই সম্পূর্ণ, সে নিজে নিজেই একদম ফুলফিল। দ্যাটস কল টু মৌলিক, যেটাকে আর ভাঙা যায় না। তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি, দেখো স্বরধ্বনি মানেই যেন অ আ এই এই জায়গাগুলো আমাদের যেটা 11টা রয়েছে সেগুলোর কথা। তো মৌলিক স্বরধ্বনি তাহলে কোনগুলো বা কাকে বলবো আমরা? না, যে সকল স্বরধ্বনিকে বিশ্লেষণ বা ভাঙা যায় না, অর্থাৎ যে সকল স্বরধ্বনি বা স্বর একক ও অবিভাজ্য, তাদেরকে কি বলা হয়? মৌলিক স্বর বলা হয় বা মৌলিক স্বরধ্বনি বলা হয়। অর্থাৎ যে সকল স্বরধ্বনিকে আর ভাঙা যায় না, বা যে সকল স্বরধ্বনি একক ও অবিভাজ্য, তাদেরকেই আমরা বলবো মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বর। অটাকে ভাঙতে পারবি? দেখি তো তোমার কত ক্ষমতা। স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে যাবে, একজন খুন হয়ে যাবে, তবুও অকে ভাঙতে পারবে না তোমরা। বলো, পারবে ওকে ভাঙতে? এত বড় ক্ষমতা আছে তোমাদের কারো? কারো আছে এখানে? পারবে ওকে ভাঙতে? ভাঙা যাবে? তুমি ক কে ভেঙে দেবে, ক কে যদি ভাঙো ক যুক্ত অ পাবে।
আরে ভাই, তাহলে অকে তুমি ভাঙতে পারবে? হ্যাঁ জাস্ট উত্তর দেবে, কিন্তু আমার সাথে কথা বলতে হবে, তোমাদেরকে চুপ থাকবে না কেউ। না স্যার অকে ভাঙতে পারবে? পারবে না না। স্যার আকে ভাঙতে পারবে? না স্যার রস্বইকে ভাঙতে পারবে? রস্যউকে ভাঙতে পারবে? একে ভাঙতে পারবে? ওকে ভাঙতে পারবে? একে ভাঙতে পারবে? কখনোই না, কখনোই সম্ভব না এগুলোকে ভাঙা। এগুলো অবিভাজ্য। সে কারণে এগুলো কার দলে পড়ছে? না, এগুলো মৌলিক স্বরধ্বনির পড়ছে, মৌলিক স্বরধ্বনির দলে পড়ছে। এবার পরীক্ষাতে প্রশ্ন কি দেবে? না, বাংলায় মোট মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটা? তখন উত্তর হবে 7। সাতটি খুব সাতটি। ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নেবে, যেমনটা করে সবাই নিজের প্রাণের মানুষকে ঢুকিয়ে নেয়, ঠিক সেরকম ভাবে অ, আ, রস্বই, রস্যৌ, এ, ও, এ। এই এ ধ্বনিটার আবিষ্কার কে করেছিল? সুকুমার সেন। আব্দুল এমন পিটবো না, আব্দুল সুকুমার সেন, আব্দুল হাই। হ্যাঁ স্যার আব্দুল হাই বলছিলাম। এর আবিষ্কার কে করেছিল? হুম? আব্দুল আব্দুল হাই আব্দুল হাই। বাংলা ভাষায় এ ধ্বনিটি প্রতিষ্ঠা করেন আব্দুল হাই। স্পষ্টভাবে লেখা আছে এখানে, ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তাহলে একটু বলে ফেলো, বাংলায় মৌলিক স্বরের সংখ্যা কটা? সাতটি। 7। এবার এখানে একটা জিনিস অ্যাড করা নেই, সেটা না একটু খাতাতে লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো। যদি বলা হয় বাংলায় মোট মৌলিক স্বরের সংখ্যা, তবে ডেফিনেটলি হবে 7। যদি বলা হয় সর্বজনীন বা আন্তর্জাতিক ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটা, তখন হবে 8টা। এটা একটু ভালো করে মনে রাখবে। আন্তর্জাতিক ক্ষেত্রে 8টা, আন্তর্জাতিক ক্ষেত্রে, ঠিক আছে? আরেকটা কি স্যার? ওটা হচ্ছে এ, ওই জবর, এইটা। ওকে, এই যে এ জফলা, এ, এইটা, ঠিক আছে? বোঝা গেল জায়গাটা? ওটা এখানে অ্যাড নেই কোনো কারণ, কি করে দিলাম নি ভুলে গেছি হয়তো। স্যার কি বললেন আরেকবার বলুন। বাংলায় মৌলিক স্বরের সংখ্যা হচ্ছে 7টা, যদি পরীক্ষাতে আসে, হয়েছে। কিন্তু যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন দেই, দে আন্তর্জাতিক ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কতগুলো, তখন হবে 8টা। ভালো করে মনে রাখবে, আন্তর্জাতিক শব্দটা মনে রাখবে বা সর্বজনীন শব্দটা মনে রাখবে, ঠিক আছে? আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে 8টা, আর ওই যেটাকে নিয়ে 8 হচ্ছে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে এ জফলা, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ স্যার। ওকে, এরপরে এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, বিভিন্নভাবে এই 7টা মৌলিক স্বরধ্বনিকে ভাগ করা যায়। দেখে ফেলো যে বাংলার এই 7টি মৌলিক স্বরকে প্রধানত আমাদের 4টি দিক দিয়ে ভাগ করা যায়। ভালো করে মনে রাখবে, বাংলায় মৌলিক স্বরকে 4টা দিক দিয়ে ভাগ করা যায়। কটা দিক দিয়ে? 4টে দিক দিয়ে। এই 7টা মৌলিক স্বর কিভাবে, কোন কোন 4টা দিক? একটা হচ্ছে জিহার অবস্থান অনুসারে মৌলিক স্বর, মানে জিভ, জিভটা সামনে আছে নাকি পেছনে আছে, হলো সম্মুখ পশ্চাৎ। জিহার ওঠানামা অনুসারে মৌলিক স্বর, অর্থাৎ দেখো এইটা হচ্ছে জিহার অবস্থান অনুসারে মৌলিক স্বর, মানে হচ্ছে কোন ধ্বনিগুলো বা কোন মৌলিক স্বরগুলো উচ্চারণ করার সময় জিভটা সামনে আসছে, জিভটা পেছনে আসছে, ঠিক আছে? আর জিহার উঠানামা অনুসারে, অর্থাৎ কোন মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভটা উপরের দিকে উঠছে এবং জিভটা নিচের দিকে ঢুকছে। আর কি না, ঠোঁটের আকৃতি বা অবস্থান অনুসারে কোন মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময়
ঠোঁটটা আমাদের রাক্ষসের মতন হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, আর শুয়োরের মতো হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আর ঠোঁটের ফাঁক অনুসারে কোন মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় সব থেকে বেশি ফাঁক থাকছে, ওর থেকে একটু কম ফাঁক থাকছে, তার থেকে একটু কম ফাঁক থাকছে, একদম কম ফাঁক থাকছে, দুটো ঠোঁট, সেই দিক দিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে। এই রকম ভাবে এই 4টি দিক দিয়ে মৌলিক স্বরধ্বনিগুলোকে ভাগ করা যায়। তাহলে মাথার ভিতরে ঢুকিয়ে রাখবে যে 7টি মৌলিক স্বরকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, বা 4 দিক দিয়ে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে জিহার অবস্থান বা জিভের অবস্থান অনুসারে মৌলিক স্বর, একটা হচ্ছে জিহার উঠানামা অনুসারে মৌলিক স্বর, একটা হচ্ছে ঠোঁটের আকৃতি বা অবস্থান অনুসারে মৌলিক স্বর, আর ঠোঁটের ফাঁক বা মুখগহ্বরের অবস্থা অনুসারে মৌলিক স্বর। আ উচ্চারণ করো, দেখো মুখটা রাক্ষসের মতো হা হয়ে যাবে যখন এমনই একটা মানুষকে গিলে ফেলবে। দেখো আ আ বলো, আ ধ্বনি উচ্চারণ করো, করো, আরে করো, দেখো ঢুকে যাবে এখনই একটা বল মুখের ভিতরে। হচ্ছে? তাহলে এই যে মুখগহ্বর মানে ওই যে মুখের যে ফাঁপা জায়গাটা আর কি, তাহলে ঠোঁটের ফাঁক বা মুখের শূন্যতা আর কি, মুখগহ্বর, সেটা অনুসারে মৌলিক স্বরকে ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে কি পেলাম না, জিভের অবস্থান আমাদেরকে দেখতে হবে, না জিহার অবস্থান অনুসারে মৌলিক স্বর। তাহলে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে জিহার অবস্থান অনুসারে মৌলিক স্বরকে 3 ভাগে ভাগ করা যায়। ক ভাগে? 3 ভাগে। জিহা মানে জিভ, এই জিভের অবস্থান মানে জিভটা কোথায় আছে, সম্মুখে আছে, সামনে আছে, পশ্চাতে আছে, পেছনে আছে, নাকি মাঝামাঝি কেন্দ্রীয়তা আছে। তো কোন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভটা সামনে থাকবে সেটা সম্মুখ স্বর, কোন ধ্বনিগুলো বা কোন মৌলিক স্বর উচ্চারণ করার সময় জিভটা পেছন দিকে ঢুকে যাবে সেটা হচ্ছে পশ্চাৎ স্বর, আর কোন মৌলিক স্বরটা উচ্চারণ করার সময় জিভটা একদম মাতালের মতো মাঝটাই পড়ে থাকবে, আমি কোনো দিকে যাব না, এটা আমার এলাকা, একদম এক জায়গায় আটকে থাকবে, অর্থাৎ মাঝামাঝি জায়গায়, সেটা কেন্দ্রীয় স্বর। তাহলে খুব ভালো করে মনে রাখবে যে জিভার বা জিভের অবস্থান অনুসারে মৌলিক স্বরকে আমরা ক ভাগে ভাগ করতে পারি, বলে ফেলো। 3 ভাগে। একটা হচ্ছে সম্মুখ স্বর, একটা হচ্ছে পশ্চাৎ স্বর, একটা হচ্ছে কেন্দ্রীয় স্বর। মানেই হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি। ক্লিয়ার? চলে এসো। সম্মুখ স্বর বা সম্মুখ স্বরধ্বনি আমরা কাকে বলবো? তাহলে সম্মুখ স্বর বা সম্মুখ স্বরধ্বনি আমরা বলবো তাকেই না যেসব স্বর বা যেসব স্বরধ্বনি বা যেসব মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহা সাধারণত বা জীব সাধারণত মুখগহ্বরের সামনের দিকে এগিয়ে আসে। অর্থাৎ জীবটা মুখগহ্বর, যেটা আমরা হা করলে যে ফাঁকটা থাকে সেটাই মুখগহ্বর, জীবটা মুখের সামনের দিকে চলে আসবে, দাঁতের দিকে এগিয়ে চলে আসবে যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময়, বা যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় জীব সামনের দিকে অবস্থান করে তাকে আমরা কি বলবো, বলে ফেলো। সম্মুখ স্বর। সম্মুখ স্বর। বাংলায় সম্মুখ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 3টা। প্রশ্ন এইগুলা দেই, বাংলায় সম্মুখ স্বরধ্বনির সংখ্যা কটা? 3টা। একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এ। এই 3টে, এগুলো কি না সম্মুখ স্বরধ্বনি। এইটা হচ্ছে জীব। ওকে, এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের জীবটা। ঠিক আছে, ওই আর কি আমি এটা হচ্ছে আমাদের জীবটা, তাই তো? এটা হচ্ছে আমাদের জীব। তো একটু ভালো করে দেখো, এই যে সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি মানে কি বললাম না, যেটা উচ্চারণ করার সময় জিভটা সামনের দিকে চলে আসবে। সম্মুখ স্বরধ্বনি আমাদের কটা না 3টে। একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এ। এবার একটু ভালো করে লক্ষ্য করো, ফিল করো, উচ্চারণ করে করে, যে দেখো তো রস্বই বলার সময় জিভটা সামনের দিকে আসছে কিনা।
মুখে কথা বলতে হবে বাবুরা। লাও উচ্চারণ করো। একবার বলো রস্বই, আর জিভটাকে দেখো কোথায় আছে। রসই একবার দেখো এ, দেখো জিভটা সামনে আছে। একবার দেখো এ, যদি খুঁজে না পাচ্ছ ছেড়ে দাও। যদি হয়তো দেখো খুঁজে পাচ্ছ না, কারণ জিভটা এ উচ্চারণ করার সময় জিভটা হয়তো তোমরা ফিল করতে পারবে না যে জিভটা লড়ছে না। তোমরা এ বলার পরে না জিভটাতে হাত দাও, দেখো জিভটা কোনখানে আছে। দেখো সামনে আছে নাকি ভিতরে আছে, দেখো তো। এ সামনে আছে। রস্বই বলার পর দেখো জিভটা সামনে আছে না ভিতরে আছে। রস্বই, দেখো একদম রস্বই সামনে বলার পর আছে। একদম নিচের দাঁতের গোড়াটাতে লেগে যাচ্ছে। হ্যাঁ আর স্যার। এ এ উচ্চারণ করার পরে দেখো জিভটা দেখো সামনেই রয়েছে। তাহলে ভালো করে এই চিত্রটা মনে রাখবে। প্রথমে কিচ্ছু করার দরকার নেই বাবু, জাস্ট একটা ইউ এঁকে দেবে, হয়েছে। ইউ আঁকার পরে তোমরা কি করবে, মোট তো 7টা মৌলিক স্বরধ্বনি, প্রথমে এইখানটাতে লিখে দেবে আ, হয়েছে, ক্লিয়ার, ওকে। তাহলে এখানে যদি আ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এদিকে 3টা আর এইদিকে 3টা যাবে, তাহলে এদিকে 3টা আর এদিকে 3টা হচ্ছে 6টা, আর এটা মিলে 7টা। তাহলে এইখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, তাই তো, আর এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা কি জানলাম, যে 3টে স্বর আছে যেগুলো উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে চলে যায় বলে আমরা সেটাকে সম্মুখ স্বরধ্বনি বলি। তাহলে প্রথম 3টে হচ্ছে এটা সম্মুখ স্বরধ্বনি। রস্বই হবে এখানে, এ হবে এখানে, এ হবে এখানে। ক্লিয়ার? জায়গা ক্লিয়ার? হ্যাঁ স্যার। চিত্রটা মনে থাকবে কোন দিকটাতে, সব সময় চিত্রের বাঁ দিকে সম্মুখ স্বরধ্বনিগুলো থাকবে, ঠিক আছে? মনে থাকবে বিষয়টা। চিত্রটা কিন্তু মাথার ভিতরে ঢোকাবে, অনলি ফর চিত্রটা। ক্লিয়ার? চলে আসো এবারে পশ্চাৎ। তাহলে পশ্চাৎ কি হবে, যে মৌলিক স্বরগুলো উচ্চারণ করার সময় জিভ পেছনের দিকে ঢুকবে, তাই না? তাই তো। যে সব স্বর বা মৌলিক স্বর মানে উচ্চারণ করার সময় বা উচ্চারণকালে জিহা সাধারণত মুখগহ্বরের পেছনের দিকে অবস্থান করে, তখন তাকে কি বলা হয়, পশ্চাৎ স্বর বলা হয়। বাংলায় পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 3টা। একটা হচ্ছে রস্বউ, একটা হচ্ছে ও, একটা হচ্ছে অ। ভালো করে দেখো। তাহলে এই দিকটা হলো পশ্চাৎ। তাহলে একটা হচ্ছে রস্বউ, উপরে লিখবে কিন্তু সবসময় রস্বউ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে অ। এবারে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, জিভটাতে হাত দেবে, ঠিক আছে? জিভটাতে, ওকে। প্রথমে জিভটাতে হাত দিয়ে উচ্চারণ করো রস্বই, নর্মাল, হয়তো সম্পূর্ণ হবে না, কিন্তু তাও মোটামুটি ফিল করতে পারবে। দেখো উচ্চারণ করবে, রস্বই বলার পরে জিভটাতে হাত দেবে, হ্যাঁ, রস্বই সামনে আছে, তারপরে করবে এ, এ, দেখো লড়ছে না, ওখানেই আছে। এরপরে জিভটাতে হাত দিয়েই রস্বউ বলবে, রস্বউ, দেখো জিভটা নিচে চলে গেল। তারপরে আরো তুমি ও বলার পরে ও, দেন তুমি ও উচ্চারণ করার পরে তুমি আঙ্গুলটা ঢোকাও মুখের ভিতরে, দেখো জিভটা একদম ভিতরের দিকে আছে। অ বলার পরে তুমি আঙ্গুলটা ঢোকাও, দেখো জিভটা নিচের দিকে আছে। দেখো, দেখো ভালো করে, আছে কি নেই, নিজেরাই করো। হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে আমরা এটা বুঝলাম যে যে সকল মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভটা মুখগহ্বরের সামনে চলে আসে সেগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি 3টা, একটা হচ্ছে ই, এ এবং এ, আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে রস্বউ, ও অ্যান্ড অ। ক্লিয়ার? তাই তো, কারণ জিভটা পেছনের দিকে হ্যাঁ স্যার। ঢুকে যাচ্ছে। এরপরে আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার মাতাল, এবং ছোটখাটো মাতাল নয়, ভয়ঙ্কর বড় মাতাল। এ বলছে আমি এমন মাতলামো করব যে আমি ওই জায়গাটাতে এক জায়গাতে স্থির থাকবো। দেখো আ উচ্চারণ করো, জিভ দেখবে এক জায়গাতেই আছে, না নড়বে না চড়বে, দেখো একদম মাঝটাই আছে। লক্ষ্য করো, দেখো আ, আ উচ্চারণ করো, জিভটা দেখবে একদম মাঝটায় বাবুর মতো বসে আছে। দেখো, আ ওই দেখো জিভটা আ করলে হবে না, যেমন পিটলোই একে ধরে কেউ, আহ। ভালো করে মুখটা যেমন ফাঁপা হয়, আ, দেখো জিভটা একদম মাঝখানটাতে আছে, মিডিলটাতে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আছে। দেখো তাহলে যে স্বর উচ্চারণকালে
জিহা সামনে বা পেছনে কোনো দিকে না গিয়ে মুখগহ্বরের মাঝখানে অবস্থান করে, তাকে আমরা কি স্বর বলবো বাবুরা, বলো তো, বলে ফেলো। কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বর। স্বর। কেন্দ্রীয় স্বর। আর এইটা শুধুমাত্র পরীক্ষাতে নয়, নর্মাল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা দেই যে বাংলায় কেন্দ্রীয় স্বর কোনটা, কোনটা হবে? আ। 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 মনে রাখবে কেন্দ্রীয় স্বরের সংখ্যা হচ্ছে একটাই, তাই তো? পুরো দেখো, প্রত্যেকটা গ্যাংয়ের ভিতরে একজন মাতাল থাকেই, এটা খুব স্বাভাবিক জিনিস, তাই না? বলো, থাকে কি থাকে না? হ্যাঁ কি না, থাকে তো, থাকেই। তো এই পুরো থাকে গ্যাংটার স্যার। ভিতরে এই আটা হচ্ছে মাতাল। ও এক জায়গাতে ও বলে যে এটা আমার রাজা, মানে আমিই রাজা আর কি, এই গ্যাংটা। সেই জন্য ও নড়নচড়ন কিছু করবে না, রাজমুকুটটা এর কাছে রয়েছে। তাহলে খুব ভালো করে মনে রাখবে যে বাংলায় কেন্দ্রীয় স্বর হচ্ছে একটাই, সেটা হচ্ছে আ। তাহলে আমরা চিত্রটা একবার কল্পনা করে নিতে পারি। আমরা একবার ইউ এঁকে নেব। ইউ আঁকার পরে এখানে আমরা চোখ বন্ধ করে আ দিয়ে দেব। আ মানেই হয়ে গেল আমাদের কেন্দ্রীয় স্বর। আমরা এই জায়গাটাতে প্রথমে কি দেব? রস্বই দেব। এখানে আমরা কি দেব? এ দিব। এখানে আমরা কি দেব? এ দেব, তাই তো? এ। ক্লিয়ার? এই তিনটে হ্যাঁ হলো স্যার। কি? সম্মুখ স্বর। ওকে। এরপরে এখানে আমরা কি দেব? রস্বউ দেব। এখানে আমরা কি দেব? ও দেব। এখানে আমরা কি দেব? অ দেব। ও। এবার ভালো করে মনে রাখার বিষয়, এইটুকুটা করলেই পুরো চিত্রটা হয়ে গেছে। এইটুকুটাই পুরো চিত্রটা। এবার এইটাকে কেন্দ্র করেই ওই ৪ শ্রেণীর তুমি সমস্ত কিছু দেখিয়ে দিতে পারবে। তাহলে আমাদের খুব ভালো করে যদি আমরা মনে রাখবো, প্রথমে আ, আয়ের দু সাইডে ওই অকে কেন্দ্র করেই দুটো জিনিস থাকে। তাহলে আ প্রথমে যদি লিখি, তাহলে এই আয়ের একদম মানে হয়তো জমজ হতে হতে হয়নি আর কি, সে থাকবে বাঁ দিকের উপরে, ওর উপরটাতে। আর এটা ওর ছোট ভাই অ। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। উপরে থাকবে রস্বউ, তারপরে থাকবে ও, এই দিকে থাকবে রস্বই, আর এই দিকে থাকবে এ। বলো, এই চিত্রটা পুরো মনে থাকবে মাথার ভিতরে? মনে থাকবে মাথার ভিতরে? ঢুকে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, থাকবে। এই চিত্রটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কাজে লাগবে। তাহলে আমরা যে ভাগটা দেখলাম এখন, সেই ভাগটা ছিল আমাদের যে জিভের অবস্থান অনুসারে মৌলিক স্বর, তাই না? তাহলে তিনটে সম্মুখ স্বর জানলাম, পশ্চাৎস্বর জানলাম, কেন্দ্রীয় স্বর আমরা জানলাম। এগুলো একটু ভালো করে মনে রাখবে। এখন তোমরা বুঝতে পারছো, কিন্তু এখন সাথে সাথে উত্তর দিতে পারবে না, একটু ঘষা মাজা তো করতেই হবে, তাই না? তো একটু তোমরা জিনিসটা মনে রাখবে, এটা মুখস্থ করবে না, চিত্রটাকে কল্পনা করবে। ঠিক আছে? এই দিকটা সম্মুখ, এই দিকটা পশ্চাৎ, এটা কেন্দ্রীয়। এই চিত্রটাকে কল্পনা করতে পারলেই এবং কে কোন জায়গাটাতে অবস্থান করছে সেটা মনে করলেই তোমরা ক্লিয়ারলি একটা ভিশন দেখতে পাবে যে হ্যাঁ, এটা সম্মুখ স্বরধ্বনি, এগুলো পশ্চাৎ স্বরধ্বনি, আর এটা কেন্দ্রীয়। বোঝা গেল? মানে এরকম ওই গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ পরীক্ষারে যে স্ট্যাটাস দেওয়া, ওইটা বন্ধ করো। বাংলা সম্মুখ স্বরধ্বনির সংখ্যা ৩টি, বাংলা এইরকম না, ছবিটা তোমাকে মনের ভিতরে কিন্তু নিয়ে আসতে হবে। বলো, ক্লিয়ার হয়ে গেছে এই জায়গাটা? প্রথম নাম্বারের যে আমরা হ্যাঁ। ভাগটা করলাম, জিয়ার অবস্থান ক্লিয়ার সবার? ক্লিয়ার বাবুরা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হ্যাঁ হয়েছে। স্যার। দ্বিতীয় যে হ্যাঁ আমরা স্যার। ভাগটা পাচ্ছি সেটা হচ্ছে জিভের উঠানামা অনুসারে। ওই একই জিনিস আর কি, সামনে যাওয়া আর পেছনে যাওয়া, সামনে আসা মানে জিভটা উঠলো, আর পেছনে যাওয়া মানে জিভটা নামলো, তাই তো? তো এর একটু ফান্ডা আছে আর কি। এই জিভের উঠানামা অনুসারে মৌলিক স্বরকে বাবুরা 4 ভাগে ভাগ করা যায়, একটু ভালো করে মনে রাখ। ওখানে যেমন আমরা দেখলাম অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করলাম, এখানে ওঠানামা অনুসারে বেটা আর একটা এক্সট্রা যোগ হয়ে গেছে, সেটা হচ্ছে 4 ভাগ। এখানে 4 ভাগে হচ্ছে, একটা হচ্ছে উচ্চ স্বর, একটা হচ্ছে উচ্চ মধ্য স্বর, একটা হচ্ছে নিম্ন মধ্য স্বর, আর একটা হচ্ছে নিম্ন স্বর। জীব যদি একদম সামনে থাকে এবং সামনে গিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটা হচ্ছে উচ্চ স্বর। উচ্চ স্বরের থেকে একটু নিচে
জিভটা অবস্থান করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটা হচ্ছে উচ্চ মধ্যস্বর। আর এই উচ্চ মধ্যস্বর উচ্চারণ করার সময় জিভটা যেখানে অবস্থান করে তার একটু নিচে যদি জিভটা যায়, কিংবা নিম্ন স্বরের থেকে একটু বেশি উপরে যদি জিভটা যায়, সেটা হচ্ছে নিম্ন মধ্যস্বর, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময়। আর নিম্ন স্বর মানে হচ্ছে ওই মাতালাটা, অর্থাৎ জিভ উচ্চারণ করার সময় জিভটা একদম নিচে থাকবে। বোঝা গেল বিষয়টা? চলে আসো এবারে, এটা একটু ভালো করে মনে রাখবে যে জিভের উঠানামা অনুসারে মৌলিক স্বরকে 4 ভাগে ভাগ করা যায়। জিভের অবস্থান অনুসারে আমরা ক ভাগে ভাগ করলাম বলো একটু? জিভের অবস্থান অনুসারে 3 ভাগ। 3 ভাগে। আমি চাই এখানে মুখস্থ করে নাও, পরে পড়বি না তোরা, ভালো জানি আমি ওটা। তাহলে জিভের অবস্থানে 3 আর জিভের উঠানামা হচ্ছে 4। তাহলে দেখো আমরা পুরো মৌলিক স্বরধ্বনিতে না দুটো ফান্ডা পাই, একটা জিভকে নিয়ে ফান্ডা পাই আর একটা ঠোঁটকে নিয়ে পাই। ঠিক আছে? জিভ 3-4-এ যায় আর ঠোঁটটা তারপরে আমরা দেখব, হয়তো 2 এবং 4 যাবে। অর্থাৎ জিভ প্রথমের যেটা অবস্থান 3 ভাগে ভাগ করব, আর জিহার উঠানামাকে 3 ভাগে, আর জিহার উঠানামাকে আমরা 4 ভাগে ভাগ করব। ঠিক আছে? তো জিহার উঠানামা অনুসারে আমাদের 4 ভাগ হচ্ছে উচ্চস্বর, উচ্চ মধ্যস্বর, নিম্ন মধ্যস্বর এবং নিম্নস্বর। ক্লিয়ার? এরপরে চলে এসো উচ্চস্বর। উচ্চস্বর আমরা কাকে বলি? দেখো, যেসব স্বর বা যেসব মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ মুখগহ্বরের উচ্চ স্থানে বা সবচেয়ে উপরে অবস্থান করে তাদেরকে আমরা বলবো উচ্চস্বর। তাহলে বাংলায় উচ্চস্বরের সংখ্যা হচ্ছে বাবুরা 2টা, একটা হচ্ছে রস্বই আর একটা হচ্ছে রস্বউ। তাহলে আমরা চিত্রটা কল্পনা করব, চিত্রটা ছিল এই রকম। তাহলে রস্বই ছিল এখানে আর রস্বউ ছিল কোনখানে বলো? এই দিকটাতে, তাই তো? ডান দিকে। এই। উপরে। তাহলে দেখ ভালো করে, উচ্চস্বর মানেই হচ্ছে দুজন দেখো উচ্চতে আছে, একদম উচ্চতে আছে। ঠিক আছে? একদম উচ্চতে আছে, অর্থাৎ উচ্চস্বর হচ্ছে এই দুটো। জিভটা দেখবে তো মুখের সামনে চলে এসে, দেখো দেখো আগেই তো উচ্চারণ করেছে রস্বই রস্বউ, দেখো জিভটা একদম সামনে আছে, দুটো উচ্চারণ করার সময় আছে কি নেই? আছে কি নেই? এই দুটো যখন উচ্চারণ করছো তখন জিভটা সবচেয়ে উপরে অবস্থান করছে কিনা বলো, নিজেরা বলো। হ্যাঁ স্যার, করছে। ওকে, এরপরে এখানে আমাদের চিত্রটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যে এই যে হচ্ছে উচ্চস্বর, রস্বই এবং রস্বউ। ঠিক আছে? ক্লিয়ার? এরপরে হচ্ছে উচ্চ মধ্যস্বর। যে স্বর বা যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় জীব মুখগহ্বরের উচ্চ মধ্য স্থানে, অর্থাৎ উচ্চের কিছুটা নিচে অবস্থান করে, তাদের আমরা উচ্চ মধ্যস্বর বলবো। মানে এই যে উচ্চ স্বরের থেকে জীবটা একটু নিচে অবস্থান করবে, তাকে আমরা কি বলবো? উচ্চ মধ্যস্বর। বাংলায় উচ্চ মধ্য যে স্বরধ্বনি তারও সংখ্যা হচ্ছে 2টো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ও। তাহলে আমরা বাবুরা এ কোথায় পেয়েছি? এখানে পেয়েছি তো এ, আর এখানে পেয়েছি ও। দেখো শ্যাম যাচ্ছে কি যাচ্ছে না? শ্যাম যাচ্ছে তো, হ্যাঁ কি না? শ্যাম যাচ্ছে। এখানে দেখো চিত্রটা, এ এবং ও, এই দুটো হলো কি আমাদের উচ্চ মধ্যস্বর। তারপর আমি ফিল করাচ্ছি একটু পরে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এরপরে দেখো নিম্ন মধ্যস্বর। তাহলে নিম্ন মধ্যস্বর মানে কি? তাহলে নিশ্চয়ই উচ্চ মধ্যস্বরের থেকে একটু নিচে যাবে আর নিম্ন স্বরের থেকে একটু উপরে থাকবে জিভটা, তাই তো? হ্যাঁ কি না? তাহলে যেসব স্বর উচ্চারণকালে জিভ মুখগহ্বরের নিম্ন মধ্য স্থানে, অর্থাৎ নিম্নের কিছুটা উপরে অবস্থান করে, তাদের আমরা কি বলবো? নিম্ন মধ্যস্বর। তাহলে নিম্ন মধ্যস্বর কোনটা? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে অ। তাহলে আমরা এটা কোথায় লিখবো? এখানে তো প্রথমে আ, আর যমজ ভাই হতে হতে যমজ ভাই হয়নি কে? সেটা হচ্ছে এ, আর ছোট ভাই হ্যাঁ হচ্ছে স্যার। এখানে অ। তাহলে এই যে দুটো রয়েছে এখানে, এই দুটো হলো নিম্ন মধ্যস্বর। কেন? কারণ এই এ এবং ও উচ্চারণ করার সময় উচ্চ মধ্য স্বরের থেকে একটু নিচে অবস্থান করছে জিভটা,
আর নিম্ন স্বরের থেকে একটু উপরে অবস্থান করছে। কিভাবে করছে সেটা এখনই বলছি একটু পরে। এরপরে হচ্ছে নিম্ন স্বর। নিম্ন স্বর মানে তাহলে কোনটা? না, যে সকল মৌলিক স্বরধ্বনি বা যে সকল স্বর উচ্চারণ করার সময় মুখগহ্বরের নিম্নে কে থাকে? না জীব, অর্থাৎ জীব সবচেয়ে নিচে অবস্থান করে, তাকে আমরা নিম্ন স্বর বলা হয় বা নিম্ন স্বর বলবো। বাংলায় নিম্ন স্বরধ্বনির সংখ্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আ। তাহলে আকে আমরা কি কি বলতে পারি? কেন্দ্রীয় স্বর বলতে পারি, আকে আমরা বলতে পারি নিম্ন স্বর। এগুলো ভালো করে মনে রাখবে। আ নিম্ন স্বর বটে, আ কেন্দ্রীয় স্বর বটে। এরপরে আমরা ফিল করব। কিভাবে ফিল করব? না, সব থেকে উপরে যে আছে সেইটাকে আমরা, দেখো, উচ্চারণ হয়তো স্পষ্ট নাও হতে পারে, কিন্তু আমরা জিভের অবস্থানটাকে ফিল করতে পারি। চলে এসো, দেখো, জিভটাতে হাত দাও। সবাই সবাই হাত দেবে, কিন্তু জিভে হাত দেওয়ার পরে উচ্চারণ করবে রস্বই। রস্বই, দেখো জিভটা সামনে আছে, রস্বই কিংবা রস্বই বলার পরে হ্যাঁ জিভটাতে হাত দাও, সামনে আছে। তারপরে করো উ, রস্ব উ, দেখো জিভটা সামনে আছে, আছে আছে তো। হ্যাঁ স্যার। এরপরে হ্যাঁ স্যার, আছে। আঙুলটা কিন্তু হাতেই, আঙুলটা কিন্তু জিভেই রাখবে। এরপরে দেখো ওই যেখানে রস্বউ, আরেকবার উচ্চারণ করে নাও, রস্বউ উচ্চারণ করার পরে জিভে হাত দাও, রস্বউ, জিভের ডগটাতে হাত দেবে কিন্তু, হ্যাঁ, জিভের একদম ডগটাতে, রস্বউ। এরপরে এরপরে এ উচ্চারণ করো ওখান থেকে, এ, দেখো একটু নেমেছে, এ, ও, এ এবং ও পরপর দুটো উচ্চারণ করো। দেখো ওই যে দুটো আছে ওর থেকে দেখো একটু নেমেছে, জিভটা যেখানে অবস্থান করছিল তার থেকে হ্যাঁ দেখো স্যার। একটু নেমেছে। এরপরে ও উচ্চারণ যেখানে করছো সেখানে ও উচ্চারণ করে নাও এবারে, ও, জিভটা যেখানে আছে ওইভাবে আঙুলটা কিন্তু ঢোকাতে হবে মুখের ভিতরে, ঠিক আছে। দেন এ উচ্চারণ করো, দেখো আর একটু নামবে, এ, অ, এ, অ উচ্চারণ হ্যাঁ করো, স্যার। এ, অ। এরপরে এ, অ, অ উচ্চারণ করার পরে অ তো একটু ফাঁক থাকছেই, অ, জিভটাতে হাত দেবে ও উচ্চারণ করার পর, দেন করবে আ। দেখো জিভটা আর একটু নিচে চলে গেছে, অ, আ, দেখো একটু আর একটু নিচে চলে যাচ্ছে, দেখো ফিল করো, জিভটা ছুঁয়ে নিয়ে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। অক্ষই, রস্বউ, এ, ও, এ, অ, আ, এরকম ভাবে উচ্চারণ করো জিভটাতে হাত দিয়ে। দেখো জিভটা ওই যেটা ইয়েটা আছে না, জিভটার নামার যে স্টাইলটা, সেটা দেখবে একটু 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 করে নিচের দিকে নামছে। ভালো করে একটু ফিল করে দেখো তো বাবুরা, হচ্ছে কি হচ্ছে না। করতে হবে কিন্তু, আমি একাই বকলে হবে না, কারণ শেষে বলবে না যে আমি করলাম নি। বলো, হচ্ছে কি হচ্ছে না? জিভটা হ্যাঁ স্যার, হ্যাঁ হচ্ছে। স্যার হচ্ছে। হচ্ছে তো। তাহলে উচ্চস্বর হলো, হ্যাঁ স্যার। আমাদের চিত্রটা ভালো করে মনে রাখতে হবে। এটা উচ্চস্বর হচ্ছে আমাদের দুটো, একটা হচ্ছে রস্বই আর একটা হচ্ছে রস্বউ। কেন? কারণ জীবটা সব থেকে উচ্চে অবস্থান করে। এর থেকে একটু নিচে যে থাকে সেটা হচ্ছে উচ্চ মধ্যস্বর। কে কে থাকে? না এ আর ও, এ, ঠিক ও। আছে। এইটা হচ্ছে আমাদের উচ্চ মধ্যস্বর। এবার হচ্ছে আমরা নিম্ন মধ্যস্বর। তার আগে আমরা নিম্ন স্বরটাকে দিয়ে নেব, আ। এর কে এটা জমজ হতে হতে হয়নি এইটা জমজ। আ মানে এ, তারপরে এখানে কে আসছে? এখানে আসছে অ। তাহলে এই যে এ ও। এবং অ, এই দুটো হচ্ছে কে? নিম্ন মধ্যস্বর। আর এইটা হচ্ছে আমাদের নিম্ন স্বর। তাহলে ই, উ উচ্চস্বর এই কারণেই, কারণ উচ্চারণ করার সময় এই দুটো মৌলিক স্বরধ্বনি মুখগহ্বরের যে জীব, তার অবস্থানটা কোথায় থাকে? সব থেকে উপরে থাকে, সেই জন্য। আর এ এবং ও, এই দুটো উচ্চারণ করার সময় উচ্চ স্বরের থেকে একটু নিচে জীব অবস্থান করে, সে কারণে এই দুটো কি স্বরকে আমরা বলি উচ্চ মধ্যস্বর। এবার নিম্ন মধ্যস্বর কোনটাকে বলবো? না, উচ্চ মধ্যস্বরের থেকে একটু নিচে জীব অবস্থান করবে এবং নিম্ন মধ্যস্বরের থেকে একটু উপরে অবস্থান করবে জীব, যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় সেই মৌলিক স্বরধ্বনিগুলোকেই আমরা কি বলবো? নিম্ন মধ্যস্বর। দুটো, একটা হচ্ছে এ আর অ, আর নিম্ন স্বর হচ্ছে সেটাই যে জীব একদম নিচে অবস্থান করবে, সেটা হচ্ছে নিম্ন স্বর। নিম্ন স্বর হচ্ছে আ। বলো বাবুরা, ক্লিয়ার হয়ে গেছে? ছবি হচ্ছে এইখানে, এইটা হচ্ছে নিম্ন হ্যাঁ স্বর, স্যার। এইটা হচ্ছে নিম্ন হ্যাঁ স্যার। মধ্যস্বর। এই দুটো এই দিকের উচ্চ মধ্যস্বর, এই দুটো এই দিকে উচ্চ স্বর হচ্ছে এই দুটাই। বলে ফেলো, একদম ক্লিয়ার।
হ্যাঁ 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 স্যার স্যার সুন্দর ব্যাপার। এটা গেল আমাদের দ্বিতীয় ভাগ। এরপরে আমরা চলে আসবো ঠোঁট। ঠোঁট। আচ্ছা, ঠোঁটের আকৃতি বা অবস্থা অনুসারে মৌলিক স্বর। এতে ঠোঁটের আকৃতি বা অবস্থা অনুসারে মৌলিক স্বর হচ্ছে দুভাগে ভাগ করা যায়। এটা হাসি লাগে আর কি এটা। তো কেন হাসি লাগে বলছি একটু পরে। তাহলে ঠোঁটের আকৃতি অনুসারে দুভাগে ভাগ করা যায়, তাই না? কি কি? একটা হচ্ছে প্রসারিত বা প্রসৃত স্বর। প্রসারিত মানে হচ্ছে জিভটা একদম চৌড়া হয়ে যাবে এরকম, মানে জিভটা বলছি এরকম ঠোঁটটা হয়ে যাবে। ঠিক আছে, মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি? প্রসারিত মানে জিভটা একদম পুরো আহ, প্রসারিত মানে একদম ছড়িয়ে যাবে আর কি। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার লম্বা। মা হ্যাঁ বলো স্যার বলো। মা মা না স্যার মা ম স্যার মা হবে ম বাঁ গালটায় গিয়ে না চড়াবো, তোমাদের রিলস বানানো ইনস্টাগ্রামে বার করে দেবো, বুঝতে পেরেছো না ময়না? এখানে শরৎধ্বনির ক্লাস চলছে আর তুমি এখানে ম নিয়ে আসছো। মকে তুমি ভালোবাসো, বিয়ে করবে কি? হ্যাঁ, এ মটা কি ধ্বনি? না স্যার শরৎধ্বনি। ও না, আগে বলো ম শরৎধ্বনি না ব্যঞ্জন ধ্বনি, সে আমাকে জাস্ট এটা উত্তর দাও। মানে আমি বিয়ে করতে যাব একজনকে আর আমি অন্য কারো বউকে নিয়ে চলে আসবো, হবে এটা সম্ভব? হবে কখনো? না স্যার হবে না। আমি রানু মণ্ডলকেই বিয়ে করব। এখন রানু মণ্ডলের ক্লাস চলছে। কি বলছো? অ উচ্চারণ করো। অ উচ্চারণ করার সময় তোমার ঠোঁটটা দেখো এই চৌড়া হচ্ছে কি হচ্ছে না, এরকম ভালো করে আগে ফিল করো, ফিল করো। অ উচ্চারণ যখন তুমি করবে তখন তোমার ঠোঁটটা প্রসারিত হচ্ছে কি হচ্ছে না দেখো, বলো ময়না, হচ্ছে কি হচ্ছে না? অ বলো। বাহ, হচ্ছে হচ্ছে প্রসারিত হচ্ছে মানে জীব মানে এই যে ধরো মানে এমন দেবো না গিয়ে নিয়ে না মাতালের মতো ক্লাস করো না মা আমার, আমি মার খাবে না বলে বলে দিলাম। শরৎধ্বনি ক্লাস চলছে, তুমি ব্যঞ্জন ধ্বনির কথা ঢুকিয়ে দিচ্ছ, এটা কি হয় গাধা? শরৎধ্বনি তুমি যদি অন্য কোনো কিছু বলতে রস্বই কিংবা রস্যৌ কিংবা দীর্ঘই, তাও ভালো লাগতো। তুমি ম কোন সেন্সে বললে মা আমার? তো যাই হোক, ছেড়ে দাও। তাহলে ঠোঁটের আকৃতি বা অবস্থা অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনি হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রসারিত, মানে ঠোঁটটা আমাদের প্রসারিত হবে এইরকম, ছড়িয়ে যাবে ঠোঁটটা, বা প্রসৃত স্বর। আর একটা হচ্ছে কুঞ্চিত বা বর্তুল। বর্তুল মানেই হচ্ছে গোল, ঠোঁটটা গোলাকার হবে। আর কুঞ্চিত বা বর্তুল, ঠোঁটটা হয় মানে ঠোঁটটা গোলাকারের মতো হবে, অর্থাৎ কুঞ্চিত হবে, অর্থাৎ ঠোঁটটা জড়িয়ে যাবে আর কি, শুয়োরের মতো। শুয়োরের মুখ দেখেছো? শুয়োরের মুখ দেখেছো? কি রে, দেখেছো তো তোমরা? ওই রকম হয়ে যাবে এগুলো উচ্চারণ করার, অর্থাৎ গোল হয়ে যাবে। শুয়োরের মুখের ডগাটা দেখবে একদম গোলের পাড়া, এরকম একটা চাকার মতো। তাহলে এটা হচ্ছে ঠোঁটের আকৃতি বা অবস্থা অনুসারে। তাহলে আমরা প্রসারিত স্বর বা প্রসৃত স্বর কাকে বলবো? না, যে সকল মৌলিক স্বরধ্বনি বা যেসব স্বর উচ্চারণকালে বা উচ্চারণ করার সময় ঠোঁট দুটি, এখানে ভালো করে লক্ষ্য করো, আমি এখানে মেনশন করা আছে ওষ্ঠ এবং অধর। এইটা কে ভাগ করেছিল? এই ঠোঁট দুটোর আলাদা আলাদা নাম বলে ফেলো। পড়িয়েছি আগের ক্লাসে, পিডিএফটাতে লেখাও আছে। এই যে উপরের ঠোঁট আর এই যে নিচের ঠোঁট, এই পুরোটাকে আমরা কি বলি? ওষ্ঠ বলি বা ঠোঁট বলি। উপরেরটা যেটা আছে সেটা ওষ্ঠ এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে অধর। এটা বলেছিল সুকুমার সেন, মাথার ভিতরে ঢুকিয়ে রাখবে যে উপরের ঠোঁটটাকে বলেছিল ওষ্ঠ এবং নিচের ঠোঁটটাকে বলেছিল অধর। কে বলেছিল?
না সুকুমার সেন। তাহলে এই যে যে ঠোঁট সুকুমার সেন। দুটি, এই যে আমাদের যে ঠোঁট দুটি কি হয় না দুপাশে কম বেশি প্রসারিত হয়, মানে দুদিকে। এইটা আমাদের ঠোঁটটা ধরে নেয়, এই দিকেও একটু টানাবে আর এই দিকেও একটু টানাবে। ওই জোকার দেখেছো, জোকার, ওই দেখবে জোকার বলতে দেখবে একজন ইয়ে আছে আর কি, বেশ ভাইরাল সে ব্যক্তিটা, সেই রকম ঠোঁটটা এরকম করে, আর সেই এরকম একটা মুখটাতে দেখবে লাল লাল কি একটা দাগ আছে ওর, আছে দেখবে, আছে না এরকম একটা, ওর গানটাও আছে একটা, ওই জোকারের একটা গানও আছে, পাঠিয়ে দেবো গ্রুপে আর কি তো কখনো, তো এই রকম ঠোঁটটা প্রসারিত হবে। তাহলে যে সব মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটি দুপাশে কম বেশি প্রসারিত হয় বা ছড়িয়ে যায় তাদের প্রসারিত বা প্রসৃত স্বর বলা হয়। প্রসারিত বা প্রসৃত স্বর এর সংখ্যা হচ্ছে 4টা। একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আ। ভালো করে ফিল করো, দেখো একটা চিত্রের ভিতরেই কিন্তু আমাদের সব হয়ে যাচ্ছে। প্রথমে কে ছিল? রস্বই বাবু। পরে এইদিকে কে ছিল? রস্যৌ বাবু। এখানে কে আছে? মাতালটা আছে, আ। এর কি ভাই বলছিলাম, যমজ ভাই হতে হতে হয়নি, সেটা হচ্ছে এ। এর ছোট ভাই হচ্ছে অ। ঠিক আছে, তাহলে পড়ে কে কে থাকলো? আমাদের এ আর ও। এইটাই ছিল চিত্র, তাই তো? এবার ভালো করে দেখো, এই যে প্রসারিত বা প্রসৃত স্বর যেগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা এরকম প্রসারিত হয়ে যাচ্ছে, সেটা কোনগুলো? একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে আ। তাহলে এই দিকের 4টে, মানে বাঁ দিকের 4টে। একটু ভালো করে রস্বই উচ্চারণ করা, দেখো ঠোঁটটা দেখো না, ওই দিকে যেমন দুদিকে টান, মানে টান হয়ে গেছে, মানে ছড়িয়ে পড়েছে, দেখো রস্বই, দেখো এইরকম হচ্ছে কিনা ঠোঁটটা রস্বই উচ্চারণ করার পরে? রস্বই। কি বাকিগুলো কি করছো তোমরা? রিলস দেখছো নাকি ইনস্টাগ্রামে? স্যার হচ্ছে বলো, রস্বই উচ্চারণ করার সময় ঠোঁটটা এরকম প্রসারিত হচ্ছে কিনা? এ, এ উচ্চারণ করার সময় ঠোঁটটা প্রসারিত হচ্ছে কিনা? এ নিজেরা উচ্চারণ করবে না, তবে এখানে বলবে বাচ্চাদের মতো। আমিও তো বাচ্চা হচ্ছি না এখানে, আশেপাশে তো আমাকেও শুনছে সবাই, আমি এখনো অ নিয়ে ব্যস্ত আছি, তাহলে কি আমার তাতে কি যায় আসে? তোমাদের এবার কি যায় আসে? এ এবং আ, দেখো আ উচ্চারণ করার সময় ঠোঁটটাও, ঠোঁট মানে আমাদের ঠোঁট দুটো দেখো প্রসারিত হচ্ছে, দেখো ভালো করে ফিল করো, ফিল করো। আ উচ্চারণ করো, দেখো ঠোঁটটা চৌড়া হচ্ছে, আমাদের হচ্ছে ছড়িয়ে পড়ছে। ক্লিয়ার জায়গাটা? এখানে চিত্র রয়েছে আমাদের, দেখো এইটা হচ্ছে প্রসারিত স্বর, রস্বই, এ, এ এবং আ। এইটা হচ্ছে আমাদের প্রসারিত স্বর। ক্লিয়ার জায়গা? ওকে। এরপরে মেন জায়গা চলে এলো, সেটা হচ্ছে কুঞ্চিত বা বর্তুল স্বর। অর্থাৎ যে স্বর উচ্চারণকালে ঠোঁট দুটো কম বেশি সংকুচিত হয় বা গোল হয়, বা আমাদের মুখটা শুয়োরের পাড়া হয়ে যায়, এটা লিখিস না পরীক্ষাতে, তাদের কুঞ্চিত বা বর্তুল স্বর বলা হয়। এই বর্তুল মানে হচ্ছে গোল। এই বর্তুল স্বর কাকে বলে, এইটা বেশি পরীক্ষাতে নামটা দেই ছেলে মেয়েদেরকে, কি করার জন্য? কনফিউজড করার জন্য। তাহলে কুঞ্চিত যে স্বর সেটাই হচ্ছে আমাদের বর্তুল স্বর। ঠিক আছে, ওকে। এবার ভালো করে দেখো, এই বর্তুল স্বর বা কুঞ্চিত স্বর হচ্ছে 3টা। এটা হচ্ছে রস্বউ ও অ। দেখো রস্বউ উচ্চারণ করার সময় দেখো ঠোঁট দুটো না কুঞ্চিত হচ্ছে, মানে একদম জোড়ো হয়ে যাচ্ছে, গোল মতো হয়ে যাচ্ছে। রস্বউ, দেখো ও এবং অ হচ্ছে, দেখো 3টেই হচ্ছে তো। এরপরে হ্যাঁ এই স্যার হচ্ছে 3টেকে এই দিক দিয়ে না করে এই দিক দিয়ে উচ্চারণ করো, অ উ ও, সরি অ ও উ। দেখো মুখটা শুয়োরের পাড়া হয়ে যাচ্ছে, দেখো অ ও উ। বলো 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 বলো, হচ্ছে শুয়োরের পাড়া ও মুখটা, দেখো উ আয়নাতে দেখো অ অ ও উ, হচ্ছে তো, হচ্ছে তো।
দেখো হ্যাঁ স্যার হচ্ছে। একদম শুয়োরের পাড়া মুখটা হ্যাঁ হয়ে স্যার যাচ্ছে। হচ্ছে। ঠিক আছে, তাহলে শুয়োরের পাড়া মুখ হবে যে উচ্চারণ করার সময় ঠোঁটগুলো, সেটাই হচ্ছে কুঞ্চিত বা বর্তুল। সেটা হচ্ছে অ, ও, উ। ঠিক আছে, বা রস্য উ। ওকে, তো এইটা হচ্ছে কুঞ্চিত। এই কুঞ্চিত হচ্ছে বাবুরা তিনটে, একটা হচ্ছে রস্য উ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে অ। কেন? কারণ এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটো কি হয়, কম বেশি সংকুচিত হয় বা গোল হয়, ঠিক না, বা কুঞ্চিত হয়। হ্যাঁ সেই জন্য একে আমরা বলি কুঞ্চিত বা বর্তুল স্বর। ভালো করে মনে রাখবে যে বাংলায় কুঞ্চিত বা বর্তুল স্বরের সংখ্যা হচ্ছে তিনটা। এটা হচ্ছে অ, ও, উ। ঠিক আছে, ভালো ও করে এটা মনে রাখবে। ওকে, দেখো একটা চিত্রের মাধ্যমেই কিন্তু সব হচ্ছে, এবং যে যে জায়গাগুলো আমরা অবস্থান করেছি সেই সেই জায়গাগুলো থেকেই কিন্তু হচ্ছে, তাই না? চিত্রটা মাথার ভিতরে হ্যাঁ ঢুকাবে স্যার। কিন্তু, হ্যাঁ। তাহলে এটা আমরা কি করলাম, ঠোঁটের আকৃতি অনুসারে করলাম। এবারে আমরা চলে যাচ্ছি শেষ ভাগ। শেষ ভাগে হচ্ছে কি না, ঠোঁটের ফাঁক। মানে এটা কি হবে, ঠোঁটটা ফাঁপা হচ্ছে কিনা, কতটা ফাঁক থাকছে। সব থেকে বেশি যেটা ফাঁক থাকছে তার থেকে একটু কম ফাঁক থাকবে, সেটার একটা নাম। তার থেকে একটু বেশি থাকবে, তার থেকে আর সব থেকে বেশি থাকবে, এটা। তো এই জায়গাটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। এখন ঘটনাটা কি হলো দেখো, ঠোঁটের ফাঁক বা মুখগহ্বরের অবস্থা অনুসারে মৌলিক স্বর। এই ঠোঁটের ফাঁক বা মুখগহ্বরের অবস্থা অনুসারে মৌলিক স্বরকে আমরা আবার চার ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে সংবৃত স্বর, একটা হচ্ছে অর্ধ সংবৃত স্বর, একটা হচ্ছে বিবৃত স্বর, একটা হচ্ছে অর্ধ বিবৃত স্বর। একদম ঘাবড়াবার কোনো দরকার নেই। কেন? নামগুলো একটু অন্যরকম, তাই তো? তো ঘাবড়াবার কোনো দরকার। দেখো বাবুরা, সংবৃত, সংবৃত মানে হচ্ছে ঢাকা। ঠিক আছে, সংবৃত মানে হচ্ছে সংকুচিত। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। সংবৃত মানে হচ্ছে সংকুচিত, বা সংবৃত মানে হচ্ছে কি না, ঠোঁটটা তোমার একদম ওই রস্যউ, ও এবং অ উচ্চারণ করার সময় যেমন জড়ো হয়ে গেছিল, যেমন একদম গোলের মতো হয়ে গেছিল, একদম দেখো, দেখবে ফাঁকটা একটু কম থাকছিল, ঠিক সেই রকম যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটোর ফাঁক একদম কমে যায়, মানে একদম ফাঁক থাকেই না আর কি, সেটা হচ্ছে সংবৃত। বা যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটি সংকুচিত হয়ে যায়, সেটা হচ্ছে সংবৃত। আর ওর থেকে যদি একটু খোলা থাকে, সেটা অর্ধ সংবৃত। আর বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে খোলা, ওপেন ভাওয়েল। ঠিক আছে, বিবৃত মানে হচ্ছে কি, খোলা। দেখবে অনেক মানুষ এই রকম বলে যে তুমি আমাকে বিষয়টা বিবৃত করে বলো, মানে তুমি আমাকে বিষয়টা খুলে নিয়ে বলো, মানে স্পষ্ট করে বলো, ওপেনলি বলো। তাহলে বিবৃত মানে হচ্ছে ওপেন ভাওয়েল। ভাওয়েল মানেই তো স্বরধ্বনি, কি রে, হ্যাঁ কি না? ভাওয়েল মানেই তো হ্যাঁ স্যার। স্বর। হ্যাঁ স্যার। তো বিবৃত মানে হচ্ছে ওপেন, আর অর্ধ বিবৃত মানে অর্ধ বিবৃত, অর্ধ খোলা। তাহলে বোঝা গেল বিষয়টা। সংবৃত মানে হচ্ছে সংকুচিত, যেটা ওই কুঞ্চিত পেলাম, ঠিক সে ওই জায়গাটায়। অর্ধ সংবৃত মানে হচ্ছে এইখান থেকে একটু খোলা থাকবে, আর বিবৃত মানে হচ্ছে খোলা সম্পূর্ণভাবে, আর ওখান থেকে একটু কম খোলা থাকবে, সেটা হচ্ছে বিবৃত। চলে এসো বিষয়টা, আমরা সংজ্ঞাতে যখন চলে আসবো ভালো করে আবার বুঝবো। দেখো, সংবৃত, সংবৃত মানে কি বললাম, সংকুচিত। সংকুচিত মানে হচ্ছে চুপসে যাওয়া, অর্থাৎ ফাঁক কম। একটা বেলুন, একটা বেলুনের ভিতরে যদি হাওয়া থাকে, বেলুনটাকে যদি আমি চিপে দিই তো হাওয়াটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে যদি চিপে দেওয়া হয় বেলুনটাকে, হাওয়াটা যদি বেরিয়ে যায়, তাহলে বেলুনটা চুপসে যাবে। বেলুনের যে ফাঁপা অবস্থাটা ছিল, সেই ফাঁপা অবস্থাটা কি থাকবে? বলো, থাকবে? না থাকবে না। তাহলে বেলুনটা হাওয়াটা বার করে দেওয়ার পরে যে অবস্থাটা, সেটাই হচ্ছে সংবৃত, চুপসে যাওয়া। মুড়িতে জল লাগলে যেমন চুপসে যায়, ঠিক সেরকম। যে স্বর বা যে মৌলিক স্বরগুলো উচ্চারণ করার সময় মুখগহ্বরের ফাঁক সবচেয়ে কম থাকে, তথা
ঠোঁট দুটির ফাঁক প্রায় থাকে না, তাদের কি বলা হয়? সংবৃত স্বর বলা হয়। ওই যে বললাম সংকুচিত হবে, তাই না? তাহলে একটু ভালো করে দেখো, বাংলায় সংবৃত স্বরের হচ্ছে দুটা, এটা হচ্ছে রস্বই, এটা হচ্ছে রস্বউ। এই দুটা উচ্চারণ করার সময় দেখবে আমাদের যে ঠোঁট, তার ফাঁকটা একদম কম, মানে ফাঁক নাই বলা চলে। তাহলে আমরা কোথায় দেখেছি রস্যি এবং রস্যু? কোথায় ছিল? কোথায় ছিল? উপরে উপরে। ডান পাশে, বাম পাশে ডান পাশে। ক্লিয়ার? তাহলে এই দুটো হলো কি আমাদের সংবৃত স্বর। সংবৃত। এবার এর থেকে একটু খোলা থাকবে, তাই না? সেটা হচ্ছে অর্ধ সংবৃত স্বর। তাহলে যে সব স্বর উচ্চারণ করার সময় মুখগহ্বর বা ঠোঁট দুটি সংবৃতের তুলনায় সামান্য খোলা থাকে, তাই না, তাদের অর্ধ সংবৃত বলা হয়। মানে এই দুটো উচ্চারণ করার সময় ঠোঁট কি হচ্ছে? একদম কি ফাঁক নেই। কিন্তু এর থেকে যদি একটু কম ফাঁক, মানে একটু খোলা থাকে, জাস্ট একটু খোলা থাকে, এখানে তো একদমই ফাঁক নেই, একদম খোলা নেই, তো এখানে কি হচ্ছে না, একটু যদি খোলা থাকে, কার থেকে? না সংবৃতর থেকে। তাহলে কি হবে? সেটা অর্ধ সংবৃত হবে, তাই না? তাহলে অর্ধ সংবৃত হচ্ছে দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ও। একটু ভালো করে ফিল করো, রস্বই রস্বউ, তারপরে করো এ, দেখো একটু খোলা হলো, ও একটু খুলেছে, তারপরে তুমি এ, দেখো আর একটু বেশি খুলেছে, এ, দেন অ, আর একটু খুলেছে, আর আ বলার সময় তো রাক্ষস হয়ে গেছে। হচ্ছে তো বিষয়টা? তাহলে এই হচ্ছে, এইভাবে যেতে হবে আমাদের। তাহলে অর্ধ সংবৃত কোনটা? না যে স্বর উচ্চারণকালে মুখবিবর, মুখগহ্বর বা ঠোঁট দুটি সংবৃতের, মুখগহ্বর আমরা বলার দরকার নাই, বা উচ্চারণ করার সময় ঠোঁট দুটি সংবৃতের তুলনায় সামান্য খোলা থাকে, তাদেরকে আমরা বলবো অর্ধ সংবৃত স্বর। অর্ধ সংবৃত স্বর হচ্ছে দুটো, একটা হচ্ছে এ এবং একটা ও। তাহলে কোথায় কোথায় পেরেছি? এখানে এ আর এখানে ও, তাই না? এই দুটো অর্ধ সংবৃত স্বর। এরপর হচ্ছে অর্ধ বিবৃত। বিবৃত মানেই কি বললাম? বিবৃত মানে বললাম খোলা, ওপেন ভাবেল। তাহলে বিবৃত মানে হচ্ছে যেটা সম্পূর্ণভাবে খোলা, যে ধ্বনি উচ্চারণ করার সময়, সেটা বিবৃত। আর বিবৃতের থেকে যদি একটু কম খোলা থাকে, তাহলে সেটা অর্ধ বিবৃত হয়ে যাবে। তাহলে যে সব স্বর উচ্চারণকালে মুখগহ্বর বা ঠোঁট দুটির ফাঁক অর্ধ সংবৃতের তুলনায় একটু বেশি বা বিবৃতের তুলনায় একটু কম বা অর্ধেক থাকে, তাদের অর্ধ বিবৃত স্বর বলা। তাহলে ভালো করে দেখো, এইখানে কি হলো? প্রথমে এখানে হলো একদম কম, তাই তো, একদম কম খোলা থাকছে ঠোঁট দুটো। তারপরে এখানে আমরা কি পেলাম? ঠোঁটটা একটু খুললো। এবার অর্ধ বিবৃতিতে কি হবে? আর একটু বেশি খুলবে, তাই না? আর এখানে কি হবে? বিশাল বড় খুলে যাবে। হ্যাঁ, তাহলে সেই জন্য বলা হচ্ছে যে যেসব স্বর উচ্চারণ করার সময় ঠোঁট দুটির ফাঁক অর্ধ সংবৃতের তুলনায় একটু বেশি থাকে এবং বিবৃতের তুলনায় একটু কম থাকে, কারণ বিবৃতটা কি থাকে? বিবৃতটা বড় থাকে, ঠোঁট দুটা, হ্যাঁ কি না, খোলা বিবৃতটা, আর অর্ধটা থাকবে, তাহলে কি হবে? ওর থেকে একটু কম থাকবে, তবে অর্ধ হবে তো। আরে ভাই, এত বড় যদি একটা আপেল থাকে, তো এর অর্ধেক তো ভাই কমেই হবে না, সোজা সোজা হিসাব। তাহলে বিবৃত যদি পুরো খোলা হয়, তাহলে অর্ধ বিবৃতি কি হবে? এর থেকে কম হবে। আর সংবৃত যদি পুরোপুরি বন্ধর থেকে একটু খোলা থাকে, তাহলে অর্ধ বিবৃতিটা কি হবে? এর থেকে একটু বেশি খোলা থাকবে, সোজা হিসাব। তাহলে যেসব মৌলিক স্বর উচ্চারণ করার সময় মুখগহ্বর বা ঠোঁট দুটির ফাঁক অর্ধ সংবৃতের তুলনায় একটু বেশি বা বিবৃতের তুলনায় একটু কম বা অর্ধেক থাকে, তাকে আমরা কি বলি? অর্ধ বিবৃত স্বর বলি। অর্ধ বিবৃত স্বর হচ্ছে এ এবং অ, এই দুটো। ক্লিয়ার? তাহলে অর্ধ বিবৃত হচ্ছে আমাদের দুটো, আর বিবৃত মানে হচ্ছে সেই মাতালটা, অর্থাৎ যে স্বর উচ্চারণকালে মুখগহ্বর বা ঠোঁট দুটি ফাঁক সবচেয়ে বেশি থাকে, একদম রাক্ষসের মতো হয়ে যায়, তাকে আমরা বিবৃত স্বর বলি। এই আমি খেয়ে নেব। বিবৃত স্বর হচ্ছে একটাই, সেটা হচ্ছে আ। তাহলে দেখো, আকে আমরা কি কি পেলাম? আকে প্রথমে আমরা পেয়েছি কেন্দ্রীয় স্বর, পেয়েছি কেন্দ্রীয় স্বর, ওকে, কেন্দ্রীয় পেয়েছি। তারপরে আমরা কি পেয়েছি? একে আমরা নিম্ন স্বর পেয়েছি, তাই না? একে আমরা নিম্ন স্বর পেয়েছি, তাই না? আকে তারপরে আমরা একে আমরা কি পেলাম? একে আমরা বিবৃত স্বরও কিন্তু পেলাম, তাই না? তাহলে এই তিনটে ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। এর ছবিটা যদি আমরা দেখি ঠোঁটের ফাঁক অনুসারে, তাহলে দেখো, রস্বই, রস্বউ, এ, ও, এ, অ,
আ, তাই না? তাহলে রস্বই আর রস্যৌ হচ্ছে সংবৃত স্বর, এ এবং ও হচ্ছে অর্ধ সংবৃত স্বর, এ অ হচ্ছে অর্ধবিবৃত স্বর, আর বিবৃত স্বর হচ্ছে আ। সংবৃত স্বর কোনটা বলবো? যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি একদম বন্ধ থাকে, খোলা থাকে না বললেই চলে, সেই দুটো। আর যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি সংবৃত স্বরের থেকে একটু বেশি খোলা থাকে বা একটু খোলা থাকে, সেটা যেমন এ এবং ও। অর্ধবিবৃত স্বর আমরা কাকে বলবে? যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় অর্ধ সংবৃত স্বরের থেকে একটু বেশি খোলা থাকে এবং বিবৃত স্বরের থেকে একটু কম খোলা থাকে, সেই সকল স্বরধ্বনিগুলোকে বা সেই সকল মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা বলবো অর্ধবিবৃত স্বর। সেটা হচ্ছে এ এবং অ। আর যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট দুটো সম্পূর্ণভাবে খোলা থাকে, সেটাকে আমরা কি বলবো? সবচেয়ে বেশি খোলা থাকে ঠোঁট দুটো, সেটাকে আমরা বলবো বিবৃত স্বর, সেটা হচ্ছে আ। ক্লিয়ার জায়গা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? বাবুদের? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। এরপরে তোমরা পরীক্ষার সময়, আমি যদিও এটাকে নিয়ে তোমরা একদম চাপ নেবে না, আমি প্রত্যেকটারে নোটস বানিয়ে বানিয়ে পাঠাবো, কারণ এগুলো থেকে তোমাদের মাথায় আউল ঝাউল হয়ে যাবে নাহলে। যেমন ছন্দতে আমি নোটস দিইনি, কারণ পিডিএফটা যেভাবে তৈরি হয়েছে সেই পিডিএফটা থেকেই নোটস হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে বলেও দিয়েছি। আর এখান থেকে তোমরা নিজেরা বানাতে পারবে না, সেই জন্য আমি বানিয়ে বানিয়ে তোমাদেরকে পাঠাবো। তো এখন ঘটনাটা হলো, এই চাইলে এইরকমভাবে আমরা আলাদা আলাদাভাবেও করতে পারি। এবারে তোমরা বলো তোমাদের নিজেদের সুবিধার্থে, এইটা তো একটা নোটস তোমাদের জন্য বানাবো, তাহলে প্রত্যেকটা পার্টের জন্য আমি আলাদা আলাদা জায়গাতে এরকম ছবি অ্যাড করব, নাকি পুরোটা আলোচনা করার পরে এই রকম একটা ছবি অ্যাড করে দেবো? পরে এইখানে হলে দেখো, এখান থেকে স্পষ্ট বুঝবে, জীবের ছবি মেরে দিলে, প্রথমে আ লিখে দিলে, আয়ের কি এটাকে কি বলেছিলাম, জড়ুয়া হতে হতে হয়নি, লিখে দিলে, অ লিখে দিলে জাত ভাই, দেন রস্বই, এবং রস্য উপরে তো থাকছেই দুটো, আর এই দুটো বেঁচে থাকছে এ এবং ও, এগুলো পরপর লিখে দিলে। আমরা খুব ভালো করে জেনে এসেছি যে এই যে প্রথম যে তিনটে, এই দুটো হচ্ছে সম্মুখ স্বর, এই যে চারটে যেটা, এটা হচ্ছে প্রসারিত স্বর, এইখানে তিনটে কুঞ্চিত স্বর, এবং এই তিনটে হচ্ছে কি পশ্চাৎ স্বর। ক্লিয়ার? এই যে দুটো, এই দুটো হচ্ছে উচ্চ স্বর, এই দুটো হচ্ছে উচ্চ মধ্য স্বর, এই দুটো হচ্ছে নিম্ন মধ্য স্বর, এইটা হচ্ছে নিম্ন স্বর। ক্লিয়ার? এই দুটো হচ্ছে সংবৃত স্বর, এই দুটো হচ্ছে অর্ধ সংবৃত স্বর, এই দুটো হচ্ছে অর্ধ বিবৃত স্বর, আর এটা বিবৃত স্বর। বলো, ক্লিয়ার বিষয়টা? তো এখন তোমরা যেভাবে বলবে, তবে এরকম না, এটা পুরোটা না দিয়ে প্রত্যেকটাতেই অ্যাড যদি করে দিই, তো কারো বাপের ক্ষমতা নেই 10-এর 10 নাম্বার কেটে দেওয়ার, ঠিক আছে? কারণ এটা ব্যাকরণ। ওকে, বলো, ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? এখানে আমাদের মৌলিক স্বরধ্বনি কিন্তু ফিনিশড হয়ে গেল এখানেই, ঠিক আছে? এটাই কিন্তু মৌলিক স্বরধ্বনির ফান্ডা শেষ। নেক্সট ক্লাসে আমাদের হবে যৌগিক স্বরধ্বনি, ঠিক আছে? বুঝতে পেরেছ? ক্লিয়ার? এটাই হচ্ছে মৌলিক স্বরধ্বনির খেলা। এরপরে দেখো, বিভাজ্য আমরা তো দুটো ভাগ পেলাম প্রকৃত অনুসারে, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি পেয়েছি, আর একটা কাকে পেয়েছি? যৌগিক স্বরধ্বনি, তাই না? তাহলে যৌগিক স্বরধ্বনিটাও আমাদেরকে জানতে হবে। আর যৌগিক স্বরধ্বনি তোমরা সবাই পারবে, সেটা ছন্দের ক্লাসেই তোমরা হাড়ে হাড়ে বুঝে গেছো, তাই না? হ্যাঁ কি না? ছন্দের ক্লাসে তো তোমরা সবাই যৌগিক স্বরধ্বনি কি জেনেছো, তাই না? তো সুতরাং চাপ নেওয়ার কোনো দরকার নেই। এইখানে ভালো করে দেখ, যৌগিক স্বরধ্বনি শর্ট কোশ্চেন এসেছিল, দেখবি? দেখ, কোথায় গেলি রে? এই দেখ, যৌগিক স্বর কাকে বলে উদাহরণ দাও, ঠিক আছে? এখানে যেমন এসেছিল, যৌগিক স্বরটা অত ইম্পর্ট্যান্ট হবে না তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু তবুও তো করাতে হবে, তাই না? হচ্ছে বিষয়। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইটা একটু তোমরা মনে রাখবে। মনে রাখার দরকার নেই, জাস্ট আমি বলছি, নাহলে বলবে যে এই মার্কিংগুলো আবার কি। এইখানে দেখতে পাচ্ছ না, 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছ তো? এইটা হচ্ছে মৌলিক স্বরধ্বনির ক্রমটা আর কি। প্রথমে আসে কি, রস্বই আসে, তারপরে রস্যৌ আসে, এইটা হচ্ছে ক্রম, মৌলিক স্বরধ্বনির ক্রমটা আর কি। হ্যাঁ, এইভাবে সাজানো আছে আর কি ব্যাকরণে। রস্বই আসবে প্রথমে, তারপরে রস্যৌ আসে, তারপরে এ আসে,
তারপরে ও আসে, ঠিক আছে, তারপরে এ আসে, তারপরে ও আসে, ঠিক আছে, তারপরে আ আসে। ওকে, এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে ১, এটা হচ্ছে ২, ৩, এরকম করে সিরিয়াল অনুযায়ী আছে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা কি বললাম? এই সিরিয়ালটা রয়েছে, হ্যাঁ, এই সিরিয়াল। ওকে, এইটা, নাহলে তখন আবার কনফিউজড হয়ে যাবে।